হ্যালো। তো চলো আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। তোমাদের বইতে যে এমসিকিউগুলো রয়েছে, ছায়ার বইতে যতগুলো এমসিকিউ রয়েছে সবগুলোই আমরা প্র্যাকটিস করব। এক্সারসাইজ সঙ্গে সঙ্গে যে এক্সাম্পলগুলো রয়েছে, তো প্রথমে এক্সাম্পলগুলো করব। হর্স যেগুলো রয়েছে কনভেনশনাল টাইপ, ঠিক আছে, অ্যাসারশন রিজনিং, তারপরে লাস্টে যে বেসিক নিউমারিক্যালসগুলো রয়েছে সব। তো টোটাল এই ভিডিওটা তোমরা কি পাবে না, কমপ্লিট সলিউশন অফ দ্য ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ডের। ওকে, আজকে আমরা এই ক্লাসটা কনক্লুড করব, মানে প্রথম চ্যাপ্টারটা শেষ করব। আমি আগের সপ্তাহে ভিডিও দিতে পারিনি, এই সপ্তাহে আমরা আশা করছি যে ইলেকট্রিক ফিল্ড মানে বা কুলম স্লটও আমরা স্টার্ট করব। ওকে, তো চলো আগে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করে নিই। আর তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। ওকে, আর তোমরা যদি অ্যাপসটা ডাউনলোড করতে চাও তার লিঙ্কও দেওয়া আছে ডেসক্রিপশানে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সব দেওয়া রয়েছে, ঠিক আছে। তো চলো এক এক করে কোয়েশ্চেনগুলো করি। তাহলে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাদের রয়েছে এখানে, তোমাদের ছায়ার বইয়ের কোয়েশ্চেনগুলি আমি নিয়েছি সব। ওকে, তো দেখো প্রথম কোয়েশ্চেন এখানে যেটা বলছে যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অন্তরিত 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলক 4 পাই কুলম ধনাত্মক আধানে আহিত আছে। এর পৃষ্ঠের সর্বত্র আধানের তলমাত্রিক ঘনত্ব কুলম পার মিটার স্কোয়ার এককে নির্ণয় করতে হবে। তাই তলমাত্রিক ঘনত্ব সিগমা, হ্যাঁ সিগমা ইকুয়াল আমরা কি জানি বলো, Q/4 পাই আর স্কোয়ার, Q/4 পাই আর স্কোয়ার। তো এখানে দেখো রেডিয়াসটা 10 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই, তাহলে আর এখানে গিভেন রয়েছে দেখো 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে কি, 10 × 10⁻² মিটার, তার মানে কত হবে 10⁻⁻1 মিটার। ওকে, এইভাবে লিখছি আমি। তাহলে কিউর মান কত দেখো, কিউর মান হচ্ছে যে 4 পাই, নিচে কত রয়েছে দেখো 4 পাই ইন্টু আর স্কোয়ার, তাহলে 10⁻⁻1 তার হোল স্কোয়ার, মানে 10⁻², এটা কেটে গেল, তাহলে 10⁻² উপরে গেলে 10⁻+2, তার মানে এটা হলো 100 কুলম পার মিটার স্কোয়ার। বুঝা গেল? তাহলে আনসার কত হবে 100 কুলম পার মিটার স্কোয়ার। তো কুলম পার মিটার স্কোয়ার মানে ডি অপশানটা কী হবে, কারেক্ট হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছি, একটি ফাঁপা পরিবাহী গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং তাকে 62.8 স্ট্যাট কুলম তড়িৎ আধান দেওয়া হলো। ফাঁপা গোলকটির ভেতরের এবং বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব। তোমরা জানো যে পরিবাহীর কি হয়, পরিবাহীর যে আধান সেটা কখনোই ভেতরের পৃষ্ঠে থাকে না, বাইরের পৃষ্ঠে থাকে। তার মানে ভেতরের পৃষ্ঠে যে তলমাত্রিক ঘনত্ব সেটা 0, তার মানে এ এবং বি দুটোর মধ্যে একটা হবে। এবারে দেখো যদি আমরা বাইরের পৃষ্ঠে বলি, তাহলে বাইরের পৃষ্ঠে যে তলমাত্রিক ঘনত্ব সেটা সিগমার যে ফর্মুলাটা আমি একটু আগে লিখেছিলাম, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে কিউ বাই কত হবে 4 পাই আর স্কোয়ার। ওকে, তাহলে দেখো রেডিয়াস কত আছে 2 সেন্টিমিটার, এটা তো সিজিএস ইউনিটি আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। ওপরে হচ্ছে যে 62.8, ওকে, নিচে হচ্ছে 4 পাই, তাহলে দেখো 4 × 3.1 লিখবো, ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে যে 2 স্কোয়ার মানে 4। ওকে, তাহলে এটি যদি আমরা ক্যালকুলেট করি কত হবে বলো, এটি 4 দিয়ে কাটাকুটি করা যেতে পারে। 1 ভালো, 4×3=12, তা 13.2। ওকে, তাহলে 13.2 আপন 13.2 কি 4×4=6 না, ক্যালকুলেশনটা করতে হবে একটু। তাহলে দেখো এটা যদি আমরা লিখি এইভাবে, কিউর মান দেওয়া আছে 62.8 কুলম, নিচে হচ্ছে 4 × 3.14 ইন্টু আর এর মান হচ্ছে যে 2 সেন্টিমিটার, তাহলে 4। এটা কত হবে কাটাকুটি করলে বলো, 1.25 হবে নাকি 2.5 হবে? দেখো 4×4=16, আমি এইভাবে করতে পারি 62.8/16 × 3.14, তার 3×16=48, তার মানে 62/48 মানে 1 পয়েন্ট সামথিংয়ে হবে, 2 পয়েন্টে যাবে না। ওকে, কারণ 48-এর কাছাকাছি হচ্ছে, দেখো উপরে 62 আছে, তাহলে কমপ্লিট ক্যালকুলেশন না করলে আমি বুঝতে পারছি এইটা হবে। আর ইউনিটটা কত হবে, কুলম, স্ট্যাট কুলম পার সেন্টিমিটার স্কোয়ার। তোমরা চাইলে কমপ্লিট ক্যালকুলেশনটা করতে পারো, খুব একটা জটিল নয়। ওকে, কিন্তু যদি প্রেডিক্ট করা যায় এমসিকিউর ক্ষেত্রে, সেক্ষেত্রে কমপ্লিট ক্যালকুলেশন না করলেও চলবে। নেক্সট দেখো কি বলছে, 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 27টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? আমি দেখবে আগের ক্লাসে যখন থিওরি পড়িয়েছিলাম সেখানেও আমি এই ধরনের একটা অঙ্ক করেছিলাম। চলো আরেকবার আমি করে দিচ্ছি। 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 27টি জলবিন্দু রয়েছে। তাহলে এরকম 1 2 করে 1 2 3 4 করে কতগুলো জলবিন্দু রয়েছে, টোটাল টোটাল হচ্ছে যে আমাদের 27খানা জলবিন্দু রয়েছে, 27। তাহলে প্রত্যেকটা জলবিন্দু যদি কিউ হয়, ভেবে দেখো, তাহলে এইটা মিলিত হয়ে যখন একটা বড় জলবিন্দু গঠন করবে, এখানে 27টা রয়েছে, তাহলে প্রত্যেকটা আধান যদি স্মল কিউ হয়, তাহলে এটা যখন একটা বড় জলবিন্দু গঠন করবে, তো তার যে আধানটা হবে সেটা হচ্ছে 27 কিউ। তাহলে এটা হয়ে গেলো আমাদের ক্যাপিটাল কিউ।
তার মানে ক্যাপিটাল কিউ স্মল কিউর মধ্যে একটা রিলেশন পাচ্ছি, ক্যাপিটাল কিউ সমান হচ্ছে 27 স্মল কিউ। এখন দেখো এই বড়টার ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয় এবং প্রত্যেকটা ছোটোর ব্যাসার্ধ যদি স্মল আর হয়, তাহলে এই বড় যে গোলকটা রয়েছে তার যে আয়তন হবে সেটা কত হবে বলো, 4/3 ইন্টু ক্যাপিটাল আর কিউব। এইটা কি হবে, এর যে মোট আয়তন তার সঙ্গে সমান হবে, কারণ এইটা নিয়ে তো এটা তৈরি হচ্ছে, তাহলে এর যে মোট আয়তন সেইটা ইকুয়াল টু হবে 27 ইন্টু প্রতিটার আয়তন, প্রতিটার আয়তন কত, 4/3 ইন্টু স্মল আর কিউব। এটা কি বোঝা যাচ্ছে? এই কেসটা বুঝতে হবে, এমন নয় যে রেডিয়াসটা 27 গুণ হয়ে যাবে, ভলিউমটা 27 গুণ হবে। ওকে, তাহলে দেখো তাই যদি হয়, তাহলে 4/3 কেটে গেল, তাহলে ক্যাপিটাল আর কিউব সমান কত হয়ে যাচ্ছে, 27 ইন্টু স্মল আর কিউব, তার মানে ক্যাপিটাল আর সমান 3r। তাহলে দেখো ক্যাপিটাল আর স্মল আরের মধ্যে একটা রিলেশন পাওয়া গেল। উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত, ব্যাসার্ধ এখানে জলবিন্দু সংযুক্ত একটি বড় জলবিন্দু, মানে ছোটো আর বড় হচ্ছে যে অনুপাত, ছোটোর সঙ্গে বড়র অনুপাত, তাহলে সিগমা স্মল আপন আমরা যদি বলি সিগমা বিগ, তাহলে সিগমা স্মল কত হবে বলো, Q/4 ইন্টু স্মল আর স্কোয়ার হবে, আর সিগমা বিগ কত হবে, 4 ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার আপন ক্যাপিটাল কিউ। যেহেতু নিচে আছে আমি এটা মাল্টিপ্লাই করে উপরে নিয়ে গেছি, তা দেখো 4 পাই কেটে গেল, তাহলে কত হবে, স্মল কিউ আপন ক্যাপিটাল কিউ ইন্টু হয়ে যাবে দেখো ক্যাপিটাল আর আপন স্মল আর তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা ক্যাপিটাল আর আপন স্মল আর মানে কত, দেখো ক্যাপিটাল আর আপন স্মল আর যদি বলি তাহলে এটা 3 হচ্ছে, আর স্মল কিউ আপন ক্যাপিটাল কিউ কত হবে, 1/27, তাহলে এটা হচ্ছে যে 1/27 ইন্টু দেখো ক্যাপিটাল আর আপন স্মল আর হোল স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9, তাহলে 3×9 = 27, তাহলে 1/3 হয়ে গেল, তার মানে 1:3 হবে, মানে অপশান ডি উইল বি কারেক্ট, 1:3। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলক আকার ফাঁপা পরিবাহীকে 20 স্ট্যাটকুলাম আধানে আহিত করা হলো, পরিবাহীর বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব, দেখো ভেতরের পৃষ্ঠে 0 হবে আর বাইরের পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব কত হবে, সিগমা ইকুয়াল টু Q/4 ইন্টু আর স্কোয়ার। তাহলে দেখো কিউ এখানে গিভেন রয়েছে কত, 20 স্ট্যাটকুলাম, যেহেতু সিজিএসে রয়েছে আমরা সিজিএসি লিখবো, নিচে হচ্ছে যে 4 ইন্টু স্মল আর কত দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে যাবে 4, তার মানে দেখো 4×5 = 20 হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে 5/4 ইন্টু 3.14, 4×3 = 12, আর উপরে হচ্ছে 5। ওকে, তাহলে উপরে আছে 5, নিচে হচ্ছে যে অলমোস্ট 12 থেকে একটু বেশি হবে, 4×4 = 16, 4×4 = 5, 4×3 = 12, তাহলে 5/12.56 কোনটা হওয়া উচিত বলো, কোন অপশানটা কারেক্ট হওয়া উচিত, 0.8, 5 3 যদি 15 আমরা বলি তাহলে 1/3, আর 5 2 10, 1/2, 1/2 মানে 0.5 মানে 0.4 হওয়া উচিত। ওকে, 5/12.56 করলে কত হবে বলো ক্যালকুলেটার, 5/12.56, 5/12.56, 0.39 মানে 0.4ই আসে, ঠিক আছে, তাহলে 0.4 স্ট্যাট কুলম্ব পার সেন্টিমিটার স্কোয়ার। এগুলো একটু আন্দাজও করতে হবে তোমাকে, ঠিক আছে, কারণ ক্যালকুলেটার যেহেতু থাকছে না, তাহলে একটু এগুলো আন্দাজ করতে হবে যে মোটামুটি যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা, তবু আমি অ্যাকচুয়ালটা ক্যালকুলেট করে নিলাম, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের পরিচ্ছেদ সংক্রান্ত কিছু এমসিকিউ দিয়েছে, পরিচ্ছেদ সংক্রান্ত এমসিকিউগুলো আমি একটু ডিসকাস করে নিই প্রথমে, ঠিক আছে। যেমন ধরো বলছে কোনো পরিবাহীর পৃষ্ঠের যে অংশের বক্রতা ব্যাসার্ধ বেশি সেই অংশের আধানের তলমাত্রিক ঘনত্ব কি, বক্রতা ব্যাসার্ধ বেশি হলে কি হবে, তলমাত্রিক ঘনত্ব বেশি হবে, কারণ দেখো সিগমা ইকুয়াল টু কি হচ্ছে ভেবে দেখো, সিগমা ইকুয়াল টু হচ্ছে Q/4 কিউ বাই, তার মানে সিগমা কি প্রপোর্শনাল টু 1/r², তাহলে আর যদি ধরো দেখো বেশি হয় তাহলে কি হবে, সিগমা কম হবে, বক্রতা ব্যাসার্ধ বেশি। আচ্ছা বক্রতা ব্যাসার্ধ বেশি বলে না, বক্রতা বেশি বলেছি, এটা আবার খেয়াল করতে হবে, দেখো বক্রতা যদি বেশি হয় তাহলে বক্রতা ব্যাসার্ধ কম হবে, খুব ইন্টারেস্টিং বিষয় এটা, বক্রতা যদি বেশি হয় মনে করো দেখো এইটা মনে করো একটা বক্র, তাহলে এর ব্যাসার্ধ যদি এইটা হয়, তাহলে যখন এইটা বক্র হবে তো দেখো এর ব্যাসার্ধটা আরও কম হবে, ভেবে দেখো যত বেশি বক্র তত ব্যাসার্ধ কি হবে, কম হবে, যত কম বক্র তত কি হবে, ব্যাসার্ধ বেশি হবে। তার মানে কি বলছে, কোনো পরিবাহীর পৃষ্ঠে যে অংশের বক্রতা যত বেশি, তাহলে বক্রতা যত বেশি রেডিয়াস তত কম হবে, তাহলে সিগমা তত বেশি হবে, তার মানে আধানের তলমাত্রিক ঘনত্ব তত বেশি হবে, অপশন এ উইল বি কারেক্ট। ওকে, চলো নেক্সট। বলছি একক ব্যাসার্ধ বিশিষ্ট কোনো পরিবাহী গোলকের পৃষ্ঠে 4 কুলম আধান বর্তমান থাকলে গোলকের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব, তাহলে সিগমা ইকুয়াল টু আমরা কি বললাম, Q/4 r²। এখানে দেখো কোয়েশ্চেনটাতে কি বলছে, একক ব্যাসার্ধ বিশিষ্ট মানে আরটা হচ্ছে যে 1
আর 4 পাই রয়েছে, তাহলে 4 পাই আপন 4 পাই হয়ে গেল, তাহলে এটা 1ই হয়ে যাবে, 1 কুলম্ব/মিটার স্কোয়ার হবে। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট বলছে আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রা কী হবে বলো। তাহলে আধানের সিগমা ইকুয়াল টু কী হচ্ছে, সিগমা ইকুয়াল টু Q/4 পাই r স্কোয়ার, 4 পাই r স্কোয়ার। তাহলে কিউর ক্ষেত্রে মাত্রা কি আমরা কি জানি, I ইন্টু টি হয়, আর নিচে হচ্ছে যে এল স্কোয়ার, তার মানে কী হবে IT L−2, এটা হবে। দেখো m⁻0 m নেই, তাহলে IT L−2, তাহলে অপশন সি উইল বি কারেক্ট। চলো নেক্সট কি বলছে দেখো, একটি আহিত তাম্রখণ্ডে একটি সূচিমুখ আছে। কোশ্চেন কি বলছে, একটি আহিত তাম্রখণ্ডে একটি সূচিমুখ আছে, ওই সূচিমুখে প্রচুর পরিমাণ আধান জমা হয়। সূচিমুখে কেন আধান জমা হয় বেশি, কারণ সূচিমুখের যে বক্রতা সেটা খুব বেশি, ওকে, আর বক্রতা ব্যাসার্ধ খুব কম। সূচিমুখের বক্রতা ব্যাসার্ধ খুব কম কিন্তু বক্রতা খুব বেশি হয়, সূচিমুখে কি হয়, বেশি আধান থাকে। ওকে, নেক্সট হলো আমরা হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো একটু ডিসকাস করি। সেগুলো তোমাদের বইতে এমসিকিউ ফরম্যাটে রয়েছে। দেখো বলছি, একটি ঘনকাকৃতি পরিবাহীকে আহিত করলে ঘনকটির কোন অংশে আধানের তলমাত্রিক ঘনত্ব সর্বোচ্চ হবে। তাহলে একটা ঘনকে যদি আমরা দেখি, কর্নারগুলো যদি আমরা দেখি, এই কর্নারগুলোতে কি হবে, বেশি আধান জমা হবে, কারণ কর্নারগুলো কি সূচিমুখের মতো কাজ করছে, কর্নারগুলোর কি বক্রতা ব্যাসার্ধ খুব কম হচ্ছে। ওকে, তাহলে কি হবে, 8টি শীর্ষবিন্দুর প্রত্যেকটিতে হবে শীর্ষবিন্দু। ওকে, নেক্সট দেখো কি বলছে, সে একটি ধনাত্মক আধানযুক্ত পিকে বেষ্টন করে আছে ভূসংলগ্ন একটি ফাঁপা পরিবাহী গোলক, যার ভেতরে ও বাইরের পৃষ্ঠদূরী যথাক্রমে এ এবং বি পৃষ্ঠদূরীতে আধানের প্রকৃতি কি হবে। দেখো এইখানে যখন এই পজিটিভ আধান রয়েছে তাহলে এইখানে নেগেটিভ হবে আবেশের ফলে, সামনের প্রান্তে আর দূর প্রান্তে কি হয়, পজিটিভ হয়, দূর প্রান্তে পজিটিভ হবে, তাহলে বি পজিটিভ হবে। এ এর আধান ঋণাত্মক এবং বি এর আধান শূন্য কেন হবে, বি এর আধান শূন্য হবে কারণ দেখো এটা গ্রাউন্ড করা আছে, তাহলে এটা মুক্ত আধান, তো এটি চলে যাবে গ্রাউন্ডে, মুক্ত আধান কি হবে, গ্রাউন্ডে চলে যাবে। এটা যদি না থাকতো তাহলে কি হতো, এ ঋণাত্মক বি ধনাত্মক, যেহেতু এইটা আছে তাহলে বিটা কি হবে, শূন্য হয়ে যাবে, তার মানে এ ঋণাত্মক হবে এবং বি এর আধান শূন্য হবে, সি উইল বি কারেক্ট। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, তামার তৈরি একই ভরের একটি গোলক, তামার তৈরি একই ভরের একটি গোলক, একটি ঘনক, একটি আয়তাকার ফলক এবং একটি চোঙকে একই পরিমাণ আধানে আহিত করা হলো, এদের মধ্যে কোনটি সবচেয়ে বেশিক্ষণ আধান ধরে রাখতে পারবে। দেখো বেশিক্ষণ আধান ধরে রাখতে সেই পারবে যার কোনো সূচিমুখ নেই। সূচিমুখ বা প্রান্ত থাকলে কি হবে, সেখানে আধানের ক্ষরণ হয়, সেখানে আধান যেমন বেশি জমা হয় তেমন কি হবে, আধানের ক্ষরণ হবে। তাহলে যদি গোলক হয় সেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট থাকবে, তাহলে কি হবে, সেখানে আধানের ক্ষরণ হবে না। তার জন্য সবচাইতে বেশিক্ষণ যদি আমাদেরকে আধান ধরে রাখতে হয় তাহলে গোলক হচ্ছে যে সবচাইতে বেস্ট চয়েস। নেক্সট দেখো কি বলা হচ্ছে, নেক্সট কি বলা হচ্ছে, শুরুতে অনাহিত একটি ধাতব দণ্ড পি কিউ এর পি প্রান্তের কাছে একটি আহিত বস্তুকে নিয়ে আসা হলো। পি কিউ একটা ধাতব দণ্ড বলছে, এটা মানে একটা ধাতব দণ্ড, পি কিউ একটি ধাতব দণ্ড, পি প্রান্তের কাছে একটি আহিত বস্তুকে নিয়ে আসা হলো, পি প্রান্তের কাছে একটা আহিত বস্তুকে নিয়ে আসা হলো, পি ও কিউ প্রান্ত দুটিতে আবিষ্ট আধান হবে যথাক্রমে। তাহলে দেখো পি প্রান্তে কি হবে, এখানে কি হবে, বদ্ধ আধান হবে, সামনের প্রান্তে আধানটা কি হচ্ছে যে বদ্ধ আধান হচ্ছে, আর এটা কি হচ্ছে যে মুক্ত আধান, মুক্ত আধান। ওকে, এবার পি কিউ দণ্ডকে ভূ সংলগ্ন করা হলে ড্যাশ আধানটি শূন্য নেমে আসবে, ড্যাশ আধানটি মানে মুক্ত আধানটি শূন্য নেমে আসবে, মুক্ত আধানটি শূন্য নেমে আসবে, অথচ ড্যাশ আধানটি একই অবস্থানে থাকবে, বদ্ধ আধানটি একই অবস্থানে থাকবে। তাহলে আলটিমেটলি যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, পিও কিউ প্রান্ত দুটি আবিষ্ট ড্যাশ ও ড্যাশ আধান, পিও কিউ প্রান্ত দুটিকে আবিষ্ট আধান হবে যথাক্রমে বদ্ধ এবং মুক্ত, তাহলে এইখানে হবে বদ্ধ, এইখানে হবে মুক্ত। ভূসংলগ্ন করা হলে মুক্ত আধানটি শূন্যে নেমে আসবে এবং কি হবে, বদ্ধ আধানটি কি হবে, একই অবস্থানে থাকবে। ওকে, তার মানে বদ্ধ মুক্ত মুক্ত বদ্ধ, বদ্ধ মুক্ত মুক্ত বদ্ধ, বি উইল বি কারেক্ট আনসার। দেখো সব টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে খুব ভালোভাবে, ওই জন্য আমি বইয়ের কোয়েশ্চেনগুলোকে ডাইরেক্ট নিলাম এক্সারসাইজে বা তোমাদের যে এই হট সব জায়গাতে এইভাবে কিন্তু এমসিকিউ ফরম্যাটে দেওয়া আছে, যেটা খুবই একটা পজিটিভ দিক। তোমরা কোয়েশ্চেনের জন্য এদিক ওদিক বেকার ছুটছো, ঠিক আছে, তোমাদের বইতে ছায়ার বইতে যথেষ্ট ভালোভাবে কোয়েশ্চেন ফরম্যাটিং দেওয়া আছে, ঠিক আছে। ছায়াতে থিওরিটা একটু প্রবলেম, বাকি ছায়ার কিন্তু কোয়েশ্চেন খুবই ভালো, আমি বারবার বলি, মানে বোর্ড এক্সামের জন্য তো খুবই ভালো, ইভেন নিট যেই এক্সামের জন্য যেই মেন অবধি কিন্তু মোটামুটি হয়ে যাবে আর কি, যেই নেট তো হয়ে যাবে, যেই মেনটার জন্য একটু এক্সট্রা প্র্যাকটিস করতে হবে। ওকে, বাকি কিন্তু তোমাদের বইটা আমার তো খুবই ভালো লাগে, বিশেষ করে কোয়েশ্চেনগুলো, ঠিক আছে। তো থিওরি অত ভালো নেই, থিওরি আমি যেরকমভাবে পড়াচ্ছি সেগুলো পড়লে যথেষ্ট। ওকে, এবং থিওরির সঙ্গে সঙ্গে আমি অনেক ধরনের কোয়েশ্চেন করাচ্ছি যেগুলো তোমার যেই এবং নিটকে কভার করে দেবে। দুটি ধাতব গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে, দেখো 1:8, আয়তনের অনুপাত যদি 1:8 হয়
দেখো আয়তন একটা মনে করো V1 একটা V2, তাহলে V1 ইজ টু V2 দেওয়া আছে, দেখো 1:8, এদের সমপরিমাণে আধানে আহিত করা হলো, এদের মধ্যে আধান বন্টনের ঘনত্বের অনুপাত। ওকে, আধান সমান দেওয়া আছে, তাহলে দেখো সিগমা কত হয়, সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই 4πr²। তাহলে আধান যদি একই হয় তার মানে সিগমা আমরা বলতে পারি প্রপোর্শনাল টু 1/r²। তার মানে সিগমা 1 ইজ টু সিগমা 2 যদি আমাকে বের করতে দেয় তাহলে কত হবে, R2, মানে সিগমা 1 আপন সিগমা 2 যদি আমরা বলি, সিগমা 1 আপন সিগমা 2 কত হবে, R2 আপন R1 হোল স্কোয়ার হবে। আচ্ছা এখান থেকে V1 ইজ টু V2 মানে কি, V1 প্রপোর্শনাল টু R1 কিউব, তাহলে R1 কিউব ইজ টু R2 কিউব, V1 মানে 4×3 R কিউব, তাহলে 4×3 তো কেটে যাবে, R2 কিউব ইজ ইকুয়াল টু 1 ইজ টু 8 হচ্ছে, তার মানে R1 ইজ টু R2 কত হবে বলো, 1 ইজ টু 2 হবে, তাহলে R2 বাই R1 মানে 2/1 হবে, তাহলে 2/1 তার হোল স্কোয়ার, তার মানে হয়ে যাবে 4, তার মানে 4 ইজ টু 1, 4 ইজ টু 1, অপশন ডি উইল বি কারেক্ট। ওকে চলো নেক্সট কি বলছে দেখো, কিউ তরিধান বিশিষ্ট একটি গোলাকার ধাতব খোলকের বহির ব্যাসার্ধ R2 এবং অন্তর ব্যাসার্ধ R1। তার মানে এরকম যদি একটা গোলক থাকে মনে করো, গোলীয় খোলক আর কি, যার অন্তর ব্যাসার্ধ রয়েছে বহির ব্যাসার্ধ রয়েছে, হ্যাঁ এরকম একটা গোলক রয়েছে, ভালো করে বোঝো, তাহলে তার অন্তর ব্যাসার্ধ R1 আর বহির ব্যাসার্ধ হচ্ছে যে R2, মানে বাইরেরটা পর্যন্ত ব্যাসার্ধ হচ্ছে R2। কিউ তরিধান বিশিষ্ট ধাতব গোলীয় খোলক, ধাতব খোলক। ওকে, তার মানে এর উপরে কিউ আধান এইভাবে রয়েছে অলরেডি। গোলকটির কেন্দ্রে স্মল কিউ আধান রাখা হলো, কেন্দ্রে একটা স্মল কিউ আধান রেখে দিয়েছে। ভেতরের এবং বাইরের পৃষ্ঠের আধানের তলমাত্রার ঘনত্ব কত হবে, তাহলে দেখো ভেতরে যদি কিউ আধান রাখা হয় তাহলে এখানে যে আবিষ্ট আধান হবে মাইনাস কিউ, ভেতরের প্রান্তে হবে মাইনাস কিউ আর বাইরের প্রান্তে হয়ে যাবে প্লাস কিউ। ওকে, তাহলে দেখো বাইরের প্রান্তের মোট আধান কত হবে, ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ বাইরের প্রান্তে, তাহলে বাইরের পৃষ্ঠের সিগমা আউটসাইড যদি বলি, তাহলে বাইরের পৃষ্ঠের যে তলমাত্রিক ঘনত্ব হবে কত হবে, দেখো বাইরের পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব সেটা কিউ প্লাস কিউ আপন কি হবে 4πr², 4πr²। আর ভেতরের পৃষ্ঠে যেটা হবে সিগমা যদি আমি ইনসাইড বলি তাহলে মাইনাস আধান রয়েছে কিউ আর তার ক্ষেত্রফল হচ্ছে 4πr1², R1², তাহলে অপশান কি হবে মাইনাস কিউ আপন 4πr1², কিউ প্লাস কিউ আপন 4πr2², তাহলে অপশান বি ইজ কারেক্ট। ওকে চলো নেক্সট দেখো তোমাদের কনভেনশনাল টাইপের কোয়েশ্চেনগুলো আমরা একটু ডিসকাস করি। কনভেনশনাল টাইপে দেখো কি কি কোয়েশ্চেন রয়েছে, দেখো বলছে দুটি অসম আধানের তড়িদাহিত পরিবাহী গোলককে পরস্পর একটি বল দ্বারা আকর্ষণ করে, অসম যদি তাদের পরস্পরকে স্পর্শ করতে দেওয়া হয় এবং তারপর তাদের একই দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে গোলক দুটির ক্ষেত্রে কি হবে। দেখো দুটি অসম আধান বলছে এবং তারা কি বলছে পরস্পরকে আকর্ষণ করে, তাহলে আকর্ষণ যদি করে তার মানে একটাতে যদি প্লাস থাকে একটাতে মাইনাস হবে। তাহলে মনে করো সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরো সাপোজ এটা একটা গোলক রয়েছে যেটাতে +10 কুলম আধান রয়েছে আর এটা একটা গোলক রয়েছে যেটাতে মনে করো -4 কুলম আধান রয়েছে, তাহলে পরস্পরকে কি করবে আকর্ষণ করবে। এবার যদি এ দুজনকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়, দুটো গোলককে যদি একসঙ্গে মিশিয়ে দেয় তাহলে 10 আর -4 তাহলে নিউট্রালাইজ হয়ে টোটাল কত হয়ে যাবে, টোটাল 6 কুলম হয়ে যাবে, 6 কুলম। তাহলে দেখো এখানে 6 কুলমটাকে যদি আমি ইকুয়ালি ধরে নিই যে ইকুয়ালি ভাগ হচ্ছে মনে করো তাহলে 3 ভাগ হবে, 3 ভাগ হবে, তাই দুটোর গুণফল দেখো 3×3 = 9 হচ্ছে, এটা 4×10 = 40 হচ্ছে, তাহলে এটা কম হচ্ছে, তার মানে আগেই কি হবে ফোর্সটা বেশি ছিল, আগেই কি ছিল ফোর্সটা, এই দুটো আধান যেহেতু আধান যার আকর্ষণ বলটা অনেক বেশি ছিল, বিকর্ষণ বলটা কি হবে তুলনামূলকভাবে কম হবে যেহেতু দূরত্বটা একই রাখা আছে। তাহলে অপশন কোনটা হবে, কম বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করে, কম বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করে, আকর্ষণ করবে আর বিকর্ষণ করবে, কারণ যখন একসঙ্গে মিলিয়ে দিচ্ছি তখন প্লাস হয়ে গেছে, তারপর যখন সেপারেট করবো সেম আধান হবে এবং আগের থেকে কম আধান হবে কারণ কিছু আধান নিউট্রালাইজড হয়ে গেছে। একটি ধনাত্মক তড়িদাহিত কাচদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে বিকর্ষণ করে, ঝুলন্ত বস্তুটি কি, ধনাত্মক তড়িদাহিত কাচদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে বিকর্ষণ করে, তাহলে বিকর্ষণ করলে সেটা কি হবে ধনাত্মকই হবে, বিকর্ষণ করছে যখন ধনাত্মককে বিকর্ষণ করছে। বলছে 1 থেকে 5 সংখ্যা দ্বারা চিহ্নিত 5টি বলকে আলাদা সুতোর সাহায্যে ঝোলানো হলো, দেখা গেল 1 2 2 4 4 1 জোড়গুলি পরস্পরকে আকর্ষণ করে, আবার 2 3 এবং 4 5 জোড়গুলি পরস্পরকে বিকর্ষণ করে, অতএব 1 নম্বর চিহ্নিত বলটি কি হবে। তাহলে দেখো 1 2 ভেবে দেখো 1 2 2 4 4 1 এরা কি করছে পরস্পরকে কি করে আকর্ষণ করে, মানে এরা যদি পরস্পরকে আকর্ষণ করে তাহলে এরা একই আধান হবে না, তাহলে এটা প্লাস হলে এটা মাইনাস হবে, তাহলে তো এইটাও মাইনাস হবে। ওকে, ওয়ানটাকে আমি এখন কিছু বলছি না, ওয়ানটা জানতে চাইছি। আবার দেখো কি বলছে 2 3 এবং 4 5 জোড়গুলি পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে 2 3 আর হচ্ছে 4 5 4 5, তাহলে দেখো 2টাকে অলরেডি আমরা প্লাস করে রেখেছি তাহলে এখন প্লাস করতে হবে আর 4টাকে নেগেটিভ করে রেখেছি মানে মাইনাস করতেই হবে।
এখন এরা পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে বিকর্ষণ করলে প্লাস তিনটে প্লাস হবে আর এটা মাইনাস হবে, তবে বিকর্ষণ হবে। তাহলে ওয়ানটা কি হবে? দেখো ওয়ানটাকে যদি আমরা প্লাস করি তাহলে গন্ডগোল হয়ে যাবে, কারণ ওয়ানটা যদি প্লাস করি তাহলে এরা তো বিকর্ষণ করবে কিন্তু এরা আকর্ষণ করবে, সরি এরা তো আকর্ষণ করবে কিন্তু এরা বিকর্ষণ করবে, কিন্তু বলা আছে সবগুলো আকর্ষণ করে। তাহলে এটা একমাত্র পসিবল যদি এটা নিউট্রাল হয়, একমাত্র নিউট্রাল হলে পসিবল। কারণ দেখো যদি নিউট্রাল হয় না তাহলে এরা আকর্ষণ হবে, প্লাস নিউট্রালের সঙ্গে আকর্ষণ হবে, মাইনাস নিউট্রালের সঙ্গে আকর্ষণ হবে। কেন বলো তো? দেখো যদি সাপোজ মনে করো এখানে মনে করো একটা ধনাত্মক আধান রয়েছে, ধনাত্মক আধানের গোলক রয়েছে, সাপোজ আমি ফর এক্সাম্পল বলছি, আর এখানে একটা নিউট্রাল রয়েছে, তাহলে কি করবে? আবেশের জন্য কি হবে? এদিকে নেগেটিভ চলে আসবে দেখো, আর এদিকে পজিটিভ হবে। তাহলে দেখো নেগেটিভ আধানটা সামনে আছে, তাহলে আকর্ষণটা বেশি করবে বিকর্ষণের থেকে, তাহলে আলটিমেটলি ওভারঅল কি হবে? আকর্ষণ হবে। ওই জন্য নিস্তড়িতের সঙ্গে যদি আমরা বলি তাহলে আলটিমেটলি কিন্তু পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেক্ষেত্রে কি হবে? সে আকর্ষণ করবে। তাহলে অপশন সি উইল বি কারেক্ট। ঘর্ষণের দ্বারা একটি বস্তুকে তড়িদাহত করা হলে বস্তুর ওজন কি হবে? বস্তুর ওজন কি হবে? দেখ ঘর্ষণের ফলে তড়িদাহত করার ফলে কি হয়? ইলেকট্রনের কি হয়? ট্রান্সফার হয়। মনে করো এটা একটা বস্তু রয়েছে, এটা একটা বস্তু রয়েছে, যখন আমরা এদের ঘর্ষণ করবো তাহলে এখান থেকে এখানে মনে করো ইলেকট্রন গেল, তাহলে কি হবে? এর ওজন বৃদ্ধি পাবে, এর হ্রাস পাবে। উল্টো যদি এখান থেকে যদি এখানে ইলেকট্রন আসে তাহলে এর ওজন বৃদ্ধি পাবে, এর হ্রাস পাবে। মানে দুটোই হতে পারে, সামান্য বৃদ্ধি হতে পারে আবার সামান্য হ্রাস পেতে পারে, ডিপেন্ড করছে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক তার উপরে। কি বলছে? একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান হতে পারে। সর্বনিম্ন মান কি হয়? আধানের কোয়ান্টাইজেশন অনুযায়ী ইলেকট্রনের আধানই হবে, তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। একটি 16 বলে 10⁻6 সংখ্যক ইলেকট্রন দেওয়া হলো, 16 বলের আধান কত? তাহলে আধান আমরা কি জানি? কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এনই, তাহলে মড কিউ সমান এনই আমরা লিখতে পারি। তাহলে এন হচ্ছে যে 10⁻6, ইলেকট্রনের আধান কত হয়? 1.6 ইন্টু 10⁻19, 6 মাইনাস 19 হয়ে যাবে প্লাস 13, 1.6 ইন্টু 10⁻13 হবে কুলম। তাহলে অপশন এ উইল বি কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট। একটি ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻19 কুলম হলে একটি বস্তুর নিচের কোন আধানটি হতে পারে না? মানে ইলেকট্রনের যেটা মাল্টিপিন নয়, 1.6 এর মাল্টিপিন নয়, 1.6 ইন্টু 2 করলে এটা পাবে, এখানে একটু ভুল দিয়ে দিয়েছি, 1.6 ইন্টু 2 করলে এটা পাবে, 1.6 ইন্টু 3 করলে এটা পাবে, 1.6 ইন্টু 4 করলে এটা পাবে। এইটা 1.6 এর মাল্টিপিন নয়, কিন্তু এগুলো তো 19 দেওয়া উচিত ছিল। যাই হোক মাল্টিপিল তো এটা নয়, তাহলে আমরা সি অপশনটাকে মেনে চলছি। ওকে নেক্সট চলো। একটি তড়িৎ নিরপেক্ষ পাত থেকে কতগুলি ইলেকট্রনকে সরানো হলে পাতটি এত ধনাত্মক আধান লাভ করবে, মানে এন বের করতে বলছে। তাহলে মড কিউ ইকুয়াল টু আমরা কি জানি? এনই। তাহলে এন ইকুয়াল টু কত হবে বলো? মড কিউ আপন ই। তাহলে মড কিউর ভ্যালু কত? মড কিউর ভ্যালু দেওয়া আছে 1 ইন্টু 10⁻⁻7, ই এর মান আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তো এইটা তোমরা যদি করো দেখো 1/1.6 আছে, 10/1.6 যদি আমরা বলি সেটা হয় 6.25, 10⁻⁻19 যদি উপরে যায় মানে 18 যদি উপরে যায় প্লাস 18 - 7 মানে কত হবে? 10⁻11, তার মানে 6.25 ইন্টু 10⁻11। ওকে অপশন এ উইল বি কারেক্ট। এইটা আমি একটু মনে রেখেছি, 10/1.6 হয় 6.25। 1 কুলম আধান ইলেকট্রনের সংখ্যা, এই অঙ্কটা করতে যে এটা মনে আসে আর কি। 1 কুলম আধানের সংখ্যাটা কত? 6.25 ইন্টু 10⁻18। কারণ দেখো কিউ ইকুয়াল টু আমরা কি জানি বলো? মড কিউ ইকুয়াল টু এনই। তাহলে দেখো এন ইকুয়াল টু কত হবে? মড কিউ বাই ই হবে। তো মড কিউর ভ্যালু যদি 1 কুলম হয় তাহলে ডিভাইড বাই 1.6 ইন্টু 10⁻⁻19, -19টা উপরে গেলে প্লাস 19 হবে, একটা 10কে এখানে নিয়ে নিলাম, তাহলে 10/1.6 ইন্টু 10⁻18। এটা ক্যালকুলেশন করতে সুবিধা হলো। তাহলে এটা কত হবে? 6.25 ইন্টু 10⁻18। ওকে অপশন সি। চলো নেক্সট। কি বলছি? একটি কাচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে এটি ধনাত্মক আধানে আহিত হয়। কাচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে এটি ধনাত্মক আধানে কেন আহিত হয়? কারণ কাচদণ্ড থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, কাচদণ্ড থেকে ইলেকট্রন বেরিয়ে গেলেই হবে, অপশন ডি। নেক্সট কি বলছে? একটি এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে এটি ঋণাত্মক আধানে আহিত হয়। মানে ওখানে ইলেকট্রন পাবে, ওই ইলেকট্রন পাবে, মানে এবোনাইট ইলেকট্রন যুক্ত হয়। বলছে একটি এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে দণ্ডে যে ধরনের আধান হয় সেটি কি ঋণাত্মক? আমরা আগের কোয়েশ্চেনে দেখলাম, যদিও এটা তড়িৎ তড়িৎ শ্রেণী থেকে জানা যায়, স্থির তড়িৎ শ্রেণী থেকে জানা যায়, এক দুটো তোমরা মনে রাখবে একটু। স্থির অবস্থায় একটি বিন্দু আধানের মান কিউ, বিন্দু আধানটি যখন ভি বেগে গতিশীল তখন তার আধানের মান কত হবে? এটা হচ্ছে যে আধানের কোন প্রপার্টি বলো? ইনভেরিয়েন্স। যে কিউ রেস্ট ইকুয়াল টু কিউ মুভিং, এটা বলেছিলাম ইনভেরিয়েন্স, অপরিবর্তনীয়। কিউ রেস্ট ইকুয়াল টু কিউ মুভিং, মানে স্থির অবস্থায় আধানের যা মান হবে গতিশীল অবস্থায় তাই হবে। যেখানে আমি বলেছিলাম যে ভর এবং দৈর্ঘ্য কিন্তু তা হয় না,
ওকে, অনেকে এইটা ভাবতে পারে যে রিলেটিভিটি অনুযায়ী এইটা হবে, এটা হবে না, কিন্তু অপশন এ কারেক্ট হবে। পরিবাহিত আধান বাহককে অবশ্যই ইলেকট্রন। নেক্সট চলো, নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোন গ্রুপটি তড়িতের সুপরিবাহী? তড়িতের সুপরিবাহী তামা, রূপা, অ্যালুমিনিয়াম, অবশ্যই অপশন বি। তড়িৎ আবেশ, তড়িৎ আবেশ কার ক্ষেত্রে করা যায়? সবার ক্ষেত্রে হয় আবেশ। আমি পড়েছিলাম পরিবাহীর ক্ষেত্রে হবে, অন্তরকের ক্ষেত্রে হবে আবেশ। আহিত পরিবাহিতে আধান বেশিক্ষণ ধরে রাখতে তার প্রকৃতি কেমন হওয়া দরকার বলেছি? গোলাকৃতি। এটা হটসেই ছিল। নেক্সট দেখো, বজ্রপাতের সময় অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়স্থল কি হবে? যেখানে বজ্রবহ লাগানো থাকে যে বাড়িতে, সেটা সবচাইতে বেশি হবে। বজ্রপাত সৃষ্টিকারী মেঘের যে আধানগুলো তৈরি হয়, সেগুলো কোথা থেকে তৈরি হয় বলো? জলকণাগুলির যে পারস্পরিক ঘর্ষণ H2O, সেখানে H+OH- তৈরি হয়। নেক্সট দেখো, বিচ্ছিন্ন আহিত পরিবাহীর আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এই বক্তব্যটি সত্য। সর্বক্ষেত্রে কি বিচ্ছিন্ন আহিত পরিবাহী? হ্যাঁ, সর্বক্ষেত্রে সত্য। বলছি একটি গোলকের ব্যাস 2 সেন্টিমিটার, গোলকটি ফাঁপা ও পরিবাহী, গোলকটিতে 12.56 ইউনিট আধান থাকলে ওর ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত। আমরা কি বলছি? যে পরিবাহী গোলকের ভেতরের পৃষ্ঠে কখনোই আধান থাকবে না, তাহলে তলমাত্রিক ঘনত্ব শূন্য হবে। একটি নিরেট ধাতব গোলক সমবেশের ফাঁপা গোলক অপেক্ষা আধান ধরে রাখবে। একটি নিরেট ধাতব গোলক সমবেশের ফাঁপা গোলক অপেক্ষা, দেখো নিরেট ধাতব গোলক সমবেশের ফাঁপা গোলক অপেক্ষা আধান ধরে রাখতে, যদি ধাতব গোলক আছে, ধাতব বলা যেতে মানে পরিবাহী অবশ্যই, তাহলে পরিবাহী হলে কি হবে? পরিবাহী তো ভেতরের পৃষ্ঠে আধান থাকবে না, তাহলে পরিবাহীর ক্ষেত্রে তো আধান সবসময় বাইরের পৃষ্ঠে থাকবে। তাই যদি আধান যদি বাইরের পৃষ্ঠে থাকে, তাহলে সেটা নিরেট গোলক হোক আর গলীয় খোলক হোক, মানে ফাঁপা গোলক হোক, একই ব্যাপার, তাহলে একই পরিমাণ আধান থাকবে। এসআইতে আধানের তলমাত্রিক ঘনত্বের একক কি হবে? কুলম্ব পার মিটার স্কোয়ার। নেক্সট দেখো কি বলছে, 4 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি গলীয় পরিবাহীতে 10 স্টেট কুলম আধান দেওয়া হলে ওর আধানের তলমাত্রিক ঘনত্ব কি? সিগমা ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার। সিগমা ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে কিউ কত দেওয়া আছে? 10 স্টেট কুলম ডিভাইড বাই 4 পাই ইন্টু আর হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার হলে 16 হবে। তাহলে 10/64 ইন্টু 3.14, ঠিক আছে? এটা তোমরা ক্যালকুলেশন করবে, তাহলে তোমরা পেয়ে যাবে অপশান এটা হবে 0.2। 10 স্টেট কুলম 4, হ্যাঁ ঠিক আছে, স্টেট কুলম পার সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট দেখো, 2 কুলম তড়িৎ আধানের ইলেকট্রনের সংখ্যা কত হবে? তাহলে 1 কুলমে যা হবে তাকে 2 দিয়ে গুণ করে দাও। 1 কুলম আমরা একটু আগে দেখলাম 6.25 ইন্টু 10⁻18 হয়, বা তোমরা বেসিক থেকেও করতে পারো, তাহলে 2 ইন্টু করে দেবে, তাহলে কত হবে? 12.5 হবে, অপশান সি। আদারওয়াইজ তোমরা চাইলে এখান থেকে করতে পারো যে মড কিউ ইকুয়াল টু এনই, তাহলে এন ইকুয়াল টু কত হবে বলো? মড কিউ আপন ই। তাহলে মড কিউর ভ্যালু কত হচ্ছে? মড কিউর ভ্যালু কত দেওয়া আছে? 2 কুলম, তাহলে 2 আপন 1.6 ইন্টু 10⁻19 এখান থেকেও করতে পারো, এটাই আসবে। নেক্সট দেখো, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। ওকে, দেখো আহিত পরিবাহীতে আধান বেশিক্ষণ ধরে রাখতে হলে তার আকৃতি কেমন হওয়া দরকার? অবশ্যই গোলকাকৃতি হওয়া দরকার, একটু আগেই বলেছি আমরা। দেখো এবারে সেম কোশ্চেন রিপিট হবে, কারণ এই ফার্স্ট চ্যাপ্টারটা কি আছে, থিওরি তো একটুই আছে না, তো ওইটাই ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেনে দিয়েছে। ড্যাশ হলো তড়িৎগস্ততার চূড়ান্ত প্রমাণ, অবশ্যই বিকর্ষণ, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ, অপশান এ। দুটি বস্তুকে পরস্পরের সাথে ঘর্ষণ করলে কোনটিতে কোন জাতীয় আধান সৃষ্টি হবে তা যে পরীক্ষালব্ধ তালিকা থেকে জানা যায়, সেটা কি একটু আগে আমি বলছিলাম, স্থির তড়িৎ শ্রেণী। আবেশের দরুন কোনো পরিবাহীর দূরতম প্রান্তের আবিষ্ট আধানকে কি বলা হয়? মুক্ত আধান বলা হয়। দূরতম প্রান্তে মুক্ত আধান আর সামনের প্রান্তে বদ্ধ আধান। নেক্সট দেখো কলাম ম্যাচিং কোয়েশ্চেন। কলাম ম্যাচিং কোয়েশ্চেন দেখো, তো দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এখানে একটা কাজদণ্ড আছে, এখানে বি আর এখানে হচ্ছে সি, তাহলে এখানে আবেশ হবে। আবেশ হলে কিউতে, বিতে কি হবে? নেগেটিভ হবে, সিতে পজিটিভ হবে। তাহলে বি বিন্দুতে কিউ ওয়ান আধানের প্রকৃতি, বি বিন্দুতে কিউ ওয়ান আধানের প্রকৃতি কি হবে? নেগেটিভ হবে। তাহলে কিউ ওয়ান আধানের প্রকৃতি কি হবে? নেগেটিভ হবে। সি বিন্দুতে কিউ টু আধানের পজিটিভ হবে। বি প্রান্তের কিউ ওয়ান আধানের মান, বি প্রান্তের কিউ ওয়ান আধানের মান সি প্রান্তের কিউ টু আধানের সমান হবে, মান সমান হবে। বি বিন্দুর কিউ ওয়ান আধানকে কি বলা হয়? বদ্ধ আধান। তো এইগুলো দেখো কোনটার সঙ্গে ম্যাচ করছে? একের সঙ্গে ম্যাচ করছে বি, দুইয়ের সঙ্গে ম্যাচ করছে সি, তাহলে অপশান বি হবে। ওকে, চলো নেক্সট। নেক্সট দেখো এখানে একটা দিয়েছে, তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, কে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে? মুক্ত ইলেকট্রন, এটা হবে। -272 ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যালুমিনিয়াম কি হয়ে যায়? অতি পরিবাহী। সিলিকন কি? সিলিকন হচ্ছে যে অর্ধ পরিবাহী। বজ্রপাতের সময় নিরাপদ স্থান কি? বজ্রবহ বাড়ি। এবার দেখবে কোনটার সঙ্গে ম্যাচ করছে, তাহলে হবে। নেক্সট দেখো কি বলছে,
রেশম কাপড়ের আধানের প্রকৃতি। আচ্ছা, একটি কাঠের ব্লককে রেশম দিয়ে ঘষা হলো, নাহলে তো বোঝা যাবে। একটি কাঠের ব্লককে রেশম দিয়ে ঘষা হলো, প্রদত্ত স্তম্ভ দুটিকে মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো। রেশম কাপড়ের আধানের প্রকৃতি, কাঠ দিয়ে যদি রেশমকে ঘষা হয় তাহলে রেশমে কি হয়, রেশমে সবসময় ধনাত্মক আধান হবে, রেশমে ধনাত্মক হবে, তাহলে কাঠের ব্লকে হবে ঋণাত্মক, তাহলে 1A আর 2D, তাহলে এটাই হবে। বাকি দেখো রেশম কাপড়ের ভর, রেশম যদি ধনাত্মক হয় তাহলে রেশম কাপড়ের ভর কী হবে, হ্রাস পাবে, তার মানে 3C। কাঠের ব্লকের ভর কী হবে, বৃদ্ধি পাবে। যে ঋণাত্মক হবে সে বৃদ্ধি পাবে তার ভর, ঠিক আছে। ঋণাত্মক মানে কি ইলেকট্রন সেখানে যাবে, বুঝা যাচ্ছে। নেক্সট দেখো রিঅ্যারেঞ্জমেন্ট অফ স্টেটমেন্টস বা ইভেন্টস, মানে ক্রম অনুযায়ী আমাদেরকে করতে দিতে পারে। একটা চিত্র দেওয়া আছে, দেখো দেখো এই যে ভ্যারাইটি অফ কোয়েশ্চেন্স যেগুলো তোমাদের, আমি এই জন্যই বলছি যে ছায়াতে কিন্তু ভ্যারাইটি অফ কোয়েশ্চেন্সগুলো মানে ধরেছে আর কি। হ্যাঁ, তাহলে তোমাদের সব ধরনের কোয়েশ্চেনের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। দেখো এই চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার, এই জন্য কোয়েশ্চেনগুলো সহজ লাগছে, ম্যাক্সিমাম কোয়েশ্চেন সহজ লাগছে। তার মধ্যে কিছু কিছু কিন্তু মেন গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে যেগুলো আমি বলছি। দেখো প্রদত্ত চিত্রে কি বলছে, এ বি ও সি বিন্দুতে আধানের তলমাত্রিক ঘনত্ব যথাক্রমে সিগমা এ, সিগমা বি এবং সিগমা সি, এদের মানের সঠিক ক্রম কি হবে, সিগমা এ, সিগমা বি, সিগমা সি। তাহলে বলো আধানের তলমাত্রিক ঘনত্ব কোথায় সবচেয়ে বেশি হয়, আমি বললাম সূচি মুখে। তাহলে দেখো এইখানে কি হবে, এইখানে সবচেয়ে বেশি হবে, তারপরে এইখানে, তারপরে এইখানে, মানে সিগমা সি গ্রেটার দেন সিগমা এ গ্রেটার দেন সিগমা বি, অপশন সি। নেক্সট দেখো কি বলছে, তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুসারে নিচের কোনটি সঠিক ক্রম, তড়িৎ পরিবহন সবচেয়ে ভালো কি করে, পরিবাহী, তারপরে অর্ধ পরিবাহী, তারপরে অন্তরক, তার মানে ডি। নেক্সট দেখো কি বলছে, এ ও বি দুটি বস্তু, এ বস্তুটি আহিত এবং বি বস্তুটি অনাহিত, এক্ষেত্রে প্রদত্ত ঘটনাটির সঠিক ঘটনাক্রম চিহ্নিত করো। এ এবং বি দুটি বস্তু, এটা একটা এ, মনে করো এটা বি বস্তু, এ বস্তুটি আহিত, তো এইটা মনে করো ধনাত্মক আধান আহিত রয়েছে, আর এটা আনচার্জ, কি হবে তাহলে, এ বস্তুটিকে বি বস্তুর কোন নির্দিষ্ট স্থানে খুব কাছাকাছি নিয়ে আসা হলো, দুজনকে প্রথমে কাছাকাছি নিয়ে আসা হলে আবেশ ঘটবে, তাহলে বি বস্তুর নিকট স্থান এ বস্তুর আধানের বিপরীত প্রকৃতির আধানে আবিষ্ট হবে, তারপরে এ ও বস্তুটির মধ্যে একটি আকর্ষণ বল অনুভূত হবে। যেটা আমি একটু আগেই বলছিলাম যে একটা যদি চার্জ, একটা যদি আনচার্জ বস্তু হয়, ফাইনালি আকর্ষণ হবে। তার মানে এটা সিকোয়েন্সটা কি হলো, প্রথমে বি হলো, তারপরে এ, তারপরে সি, বি এ সি, অপশন এ। হ্যাঁ, নেক্সট দেখো অ্যাসারশন রিজনিং কোয়েশ্চেন, এটা অনেক সময় ইম্পর্টেন্ট বেশ। তো অ্যাসারশন রিজনিং এবিসিডি অপশনগুলো বারবার ওখানে থাকবে না, ওখানে শুধু অ্যাসারশন এবং রিজনটা দেওয়া থাকবে। দেখো যদি এ কারেক্ট হয় তার মানে কি সেখানে অ্যাসারশন এবং রিজন দুটোই কারেক্ট হতে হবে, এবং যে রিজনটা হবে সেটা কিন্তু অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা হতে হবে। বিতে কি অ্যাসারশন কারেক্ট হবে, রিজনও কারেক্ট হবে, কিন্তু রিজনটা সঠিক ব্যাখ্যা হবে না। সিতে কি হবে, অ্যাসারশন কারেক্ট হবে, রিজন ভুল হবে। ডিতে কি হবে, অ্যাসারশন ভুল হবে কিন্তু রিজন সঠিক হবে। তো এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে এবিসিডি। তাহলে দেখো এখানে একটা অ্যাসারশন, একটা রিজন দেওয়া আছে, যদি দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে তড়িৎ সৃষ্টি হতে পারে, এই প্রকার তড়িৎকে ঘর্ষণ তড়িৎ বলে, এটা তো সঠিক, এটা কারেক্ট। রিজনটা কি বলছে দেখো, 1 কুলম ইন্টু 3 ইকুয়াল টু 3 × 10⁻19 স্ট্যাট কুলম, এটাও ঠিক, এই দুটো স্টেটমেন্টই ঠিক, কিন্তু এই যে কারণটা দিয়েছে এটা কিন্তু সঠিক ব্যাখ্যা নয় এর, তা দুটোই ঠিক কিন্তু ব্যাখ্যা নয় এটা, তাহলে সেটা কোন অপশানে ছিল দেখো, বিতে ছিল, উভয় সঠিক কিন্তু রিজন এর সঠিক ব্যাখ্যা নয়, তার মানে বি কারেক্ট, কিন্তু এখানে বি আনসার দিয়েছে। ক্লিয়ার। নেক্সট দেখো কি বলছে, সমতড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে, সমতড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে, এটা ঠিক। বিকর্ষণ অপেক্ষা আকর্ষণের তড়িৎগ্রস্ততা চূড়ান্ত প্রমাণ, এটা কিন্তু ভুল। আকর্ষণ অপেক্ষা বিকর্ষণের তড়িৎগ্রস্ততা চূড়ান্ত হয়, তাহলে এটা ভুল, এটা ঠিক, ওই জন্য সিটা, মানে অ্যাসারশন ইজ কারেক্ট বাট রিজন ইজ রং। নেক্সট দেখো কি বলছে, তামা তড়িতের সুপরিবাহী, এটা কারেক্ট। সব ধাতব পদার্থে মুক্ত ইলেকট্রনে বর্তমান থাকে, ধাতু সাধারণত তড়িতের সুপরিবাহী, এটাও ঠিক এবং এর কারেক্ট এক্সপ্লানেশন, ওই জন্য এ হচ্ছে যে কারেক্ট। আবেশের ফলে কোনো বস্তুতে উৎপন্ন আবিষ্ট ধনাত্মক এবং ঋণাত্মক আধানের পরিমাণ সমান হয় না, এটা ভুল, অ্যাসারশন ভুল। আবেশের ফলে একই সাথে ধনাত্মক এবং ঋণাত্মক আধান সৃষ্টি, এটা ঠিক, তার মানে অ্যাসারশন ভুল, রিজন ঠিক, মানে ডি অপশন কারেক্ট। তড়িৎ পর্দা দ্বারা পৃথক করে রাখা কোনো স্থানে তড়িৎ পর্দার বাইরে থাকা কোনো আধান প্রভাব বিস্তার করতে পারে না, এটা ঠিক। তড়িৎ পর্দা যদি থাকে মানে তার ভেতরে যদি কোনো বস্তু থাকে তাহলে এর উপরে যে প্রভাব সে বাইরে থেকে করতে পারবে না, তার কারণ এটা একটা ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং এর কাজ করে, ভেতরকে প্রোটেক্ট করবে। তড়িদাহিত পরিবের আধান তার বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এটা ঠিক, কারণ দেখো এটা কেন করতে পারবে না, ভেতরে কেন ঢুকতে পারবে না, কারণ আধানটা হচ্ছে যে বাইরের পৃষ্ঠে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তাই দুটোই ঠিক এবং কারেক্ট এক্সপ্লানেশনও বটে, মানে এ হচ্ছে যে কারেক্ট। বলছি একটি তীব্র ধনাত্মক আধানকে দ্রুত একটি মৃদু ধনাত্মক আধানযুক্ত পরিবারের কাছে নিয়ে এলে উভয়ের মধ্যে বিকর্ষণের পরিবর্তে আকর্ষণ লক্ষ্য করা যায়। আবেশী আধান তীব্র হলে কোনো পরিবাহিত আবিষ্ট আধান যথেষ্ট তীব্র হয়। হ্যাঁ, ব্যাপারটা দেখো কি বলছে, একটি তীব্র ধনাত্মক আধানকে
দ্রুত একটি মৃদু ধনাত্মক আধান যুক্ত পরিবাহের কাছে নিয়ে আসা হলো। এটা মানে একটা পরিবাহে যেখানে কম কম হয়তো আধান রয়েছে, কম কম হয়তো আধান রয়েছে, আর এইটা যেটা বস্তুটাকে নিয়ে এসছে এখানে প্রচুর মনে করো ধনাত্মক আধান রয়েছে। তাহলে স্বাভাবিকভাবে তোমার মনে হতে পারে যে এটা সাথে বিকর্ষণ করবে, দুটো তো একই ধরনের আছে, কিন্তু না। কারণ হচ্ছে কি দেখো, এখানে যদি খুব বেশি আধান হয় তাহলে একে কি হবে, খুব তাড়াতাড়ির মধ্যে কি হবে, একে এদিকে প্রচুর নেগেটিভ আধান চলে আসবে মানে আবেশের ফলে। তাহলে এই যে পজিটিভিটি ছিল একে নিউট্রালাইজ করে দেবে সঙ্গে সঙ্গে। তাহলে যে আধানটা পড়ে থাকবে সে কিন্তু কি করবে, আকর্ষণ করবে। তাহলে দেখো আবেশী আধান যদি তীব্র হয় তাহলে পরিবাহিত আবিষ্ট আধানও যথেষ্ট তীব্র হয়ে যায়, এটা ঠিক, এবং এর জন্যই এই ঘটনাটা ঘটছে। তাহলে এ ইজ কারেক্ট, আর ইজ অলসো কারেক্ট, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তার মানে অপশন এ ইজ কারেক্ট। নেক্সট দেখো, বজ্রপাতের সময় মোটর গাড়ির ভিতরে থাকা হচ্ছে যে নিরাপদ, এটা সঠিক কথা। তার কারণটা কি, একটি ফাঁপা ধাতব পাত্রের আধান তার বাইরের পৃষ্ঠে অবস্থান করে, ভিতরের পৃষ্ঠে কোনো আধান থাকে না। ওই জন্য আমরা ধাতব গাড়ির মধ্যে থাকলে কি হবে, বাইরের পৃষ্ঠে আধানটা থাকবে, তাহলে বিদ্যুৎ যদি চমকায় বা যদি বাজ পড়ে তাহলে সেটা উপরে রয়ে যাবে আধানটা। তাহলে এটাও কারেক্ট, এ দুটোই কারেক্ট এবং কারেক্ট এক্সপ্লেনেশন। কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, প্রকৃতিতে সব আধানই একটি ইলেকট্রনের তড়িৎ সরল ধনাত্মক এবং ঋণাত্মক গুণিতক, এটা সঠিক আধানের কোয়ান্টাইজেশন। একটি কাচদণ্ডকে রেশমের টুকরো দিয়ে ঘষা হলে আধান বিনিময়ের দরুন উভয় তড়িতায়িত হয়, এটাও ঠিক কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন নয়, তার মানে বি। আশা করি বোঝা যাচ্ছে। নেক্সট দেখো কিছু ট্রু ফলস রয়েছে। কি বলছে দেখো, আবেশের দরুন কোনো পরিবাহের নিকটতম প্রান্তের আবিষ্ট আধানকে মুক্ত আধান বলা হয়, এটা ভুল। মুক্ত আধান দূর প্রান্তটাকে বলা হয়। আবেশের দরুন কোনো পরিবাহের দূরতম প্রান্তের আবিষ্ট আধানকে বদ্ধ আধান বলে, এটাও ভুল, তোমার দুটোই ভুল, অপশন ডি। নেক্সট দেখো কি বলছে, কোনো পরিবাহীর পৃষ্ঠের যে অংশের বক্রতা যত বেশি সেই অংশে তত বেশি আধান জমা হয়, ঠিক। একটি আহিত পরিবাহী গোলকের পৃষ্ঠের সব বিন্দুতে আধানের তলমাত্রিক ঘনত্ব সমান, ঠিক, দুটোই ঠিক। আকর্ষণ অপেক্ষা বিকর্ষণের তড়িৎ বস্তুতার চূড়ান্ত প্রমাণ, ঠিক। কোনো বিচ্ছিন্ন বস্তু বা বস্তু সংস্থা আধানের মোট পরিমাণ সর্বদা পরিবর্তিত হয়, ভুল, কারণ আধানের সংরক্ষণ অনুযায়ী একই থাকে। মহাবিশ্বের তড়িৎ আধানের কোনো সৃষ্টি বা বিনাশ হয় না, আধানের সর্বমোট পরিমাণ সংরক্ষিত, ঠিক। কোনো বিশেষ অবস্থায় একটি ফাঁপা পরিবাহীর ভেতরের পৃষ্ঠে আধান থাকতে পারে, দেখো এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে কোনো বিশেষ অবস্থায় একটি ফাঁপা পরিবাহীর ভেতরেও পৃষ্ঠ আধান থাকতে পারে। আমরা কি জানি যে কোনো ফাঁপা পরিবাহীর ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র বাইরের পৃষ্ঠে আধান থাকে, ভেতরের পৃষ্ঠে কোনো আধান থাকে না। কিন্তু কিন্তু কোনো পরিবাহীর ভেতরে যদি কোনো ক্যাভিটি থাকে, মানে মনে করো এটা একটা গোলক রয়েছে, গোলকের আমরা যদি একটা অংশকে কেটে নিই, সামান্য মনে করে একটা অংশকে কেটে নিলাম, তাহলে এখানে একটা ক্যাভিটি তৈরি হবে, এবং সেই ক্যাভিটির ভেতরে যদি আধান রাখা হয় তাহলে কিন্তু এর আবিষ্ট আধান যে মাইনাস কিউ এখানে হবে, বাইরে প্লাস কিউ হবে, তখন কিন্তু ভেতরে পৃষ্ঠ আধান থাকবে। বোঝা গেল বিষয়টা? তাহলে এটা কিন্তু একটা বিশেষ অবস্থায় সম্ভব যদি ক্যাভিটি থাকে। ওকে, তার দুটোই কারেক্ট। নেক্সট দেখো ডায়াগ্রাম চার্ট বেস যে কোশ্চেন তোমাদের রয়েছে, ডায়াগ্রাম চার্ট বেস কোশ্চেন দেখো কি রয়েছে এখানে। বলছে এই ডায়াগ্রামটার মধ্যে কোনটা সঠিক আর কি, না আবেশ হচ্ছে দেখো, তাহলে এখানে যদি আবেশ হচ্ছে তাহলে সামনের প্রান্তে কি হবে অপোজিট, বিপরীত প্রান্তে কি হবে সেম আধান, সি হবে দেখো কারেক্ট। প্রদত্ত ছবিতে কোন আহিত বস্তুটির সব বিন্দুতে আধানের তলমাত্রিক ঘনত্ব সমান, একমাত্র পিতে হবে গোলকের, তার মানে অপশন এ উইল বি কারেক্ট। বুঝা যাচ্ছে? নেক্সট দেখো তোমাদের বেসিক লেভেল যে নিউমেরিক্যালস, সেই বেসিক লেভেল নিউমেরিক্যালস গুলো সলভ করে দিই। ওকে, তাহলে দেখো পুরো আমরা এক্সারসাইজে মোটামুটি করে ফেললাম অলমোস্ট 90%। ঠিক আছে, তো এইভাবে আমরা চ্যাপ্টারটা যখন শেষ করবো, একটা চ্যাপ্টারে প্রথমে থিওরি পড়ে দিচ্ছি। থিওরি পড়ানোর সময় তোমাদের বইয়ের থিওরিটা আমি নিজের মতো করে পড়াচ্ছি, তো থিওরি পড়ানোর সময় তোমাদের বইয়ের যে এক্সাম্পলের কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো করাচ্ছি। সেখানে যদি আরো অন্য কিছু কোয়েশ্চেন আমার মনে হয় যে ঢোকাতে হবে তাহলে সেই কোয়েশ্চেনগুলো করাবো। ঠিক আছে, তারপর আমরা কি করব, এক্সারসাইজের কোয়েশ্চেন সলভ করবো। তো এর থেকে বেশি প্র্যাকটিস করা তোমাদের কি দরকার? ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস হবে। দেখো কি বলছে, একটি বস্তুতে -80 মাইক্রোকুলম আধান আছে, তাহলে আমরা এখানে সবসময় মড নেবো, তাহলে কিউ কত 80 মাইক্রোকুলম, তার মানে কত হবে 80 × 10⁻⁶ কুলম। বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা মানে এন নির্ণয় করতে বলছে, তাহলে মড কিউ ইকুয়াল টু এনই, তাহলে এন ইকুয়াল টু কত হবে বলো, মড কিউ বাই ই। তাহলে মড কিউ কত আছে দেখো, মড কিউ হচ্ছে 80 × 10⁻⁶ আপন ই এর মান হচ্ছে 1.6 × 10⁻⁹। 500 লং 80 বুঝতে পারছো, 5 × 10⁻14 হবে। ঠিক আছে, নেক্সট দেখো কোনো আহিত পরিবাহীর আধান দেওয়া আছে কিউ, মড কিউ ইজ গিভেন 14.4 × 10⁻⁹ কুলম। পরিবাহীতে ইলেকট্রনের ঘাটতি সংখ্যা নির্ণয় করো। ইলেকট্রনের ঘাটতি
মানে কতগুলো ইলেকট্রন পালিয়ে যাচ্ছে, কেন ঘাটতি, কারণ পজিটিভ আধান আছে। তাহলে এন ইকুয়াল টু কত হবে, মড কিউ বাই ই। তাহলে মড কিউর মান হচ্ছে 14.4 ইন্টু 10 টু দি পাওয়ার -19, আপন এটা হয়ে যাবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তো এটা কেটে যাচ্ছে, আর 9 আর 16 গুণ করলে হচ্ছে 14.4 144 হয়, তাহলে এটা 9। আর কি হবে, যেহেতু ইলেকট্রনের ঘাটতি হচ্ছে তাহলে অবশ্যই ভর কমে যাবে, ওই জন্য আনসার কি আছে, ভর কমবে। কত ভর কমবে সেটা যদি নির্ণয় করতে চাই, এটা আমি বলেছিলাম যে কিভাবে করতে হবে বলো। পরিবাহের ভরের কি পরিবর্তন হয়েছে, কতটা কমবে যদি আমাদের জিজ্ঞেস করে, তাহলে ডেল্টা এম, এটা বলেছিলাম না, কতটা ভর কমবে, ডেল্টা এন হচ্ছে এন ইন্টু এম ই। তাহলে এন হচ্ছে যে 9, আর ইলেকট্রনের যে ভর সেটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। আমি যদি অ্যাপ্রক্সিমেটলি লিখি তাহলে কত হবে, 81 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি, বা 81.9 লিখেছে 9.11 লেখার জন্য, ঠিক আছে। তো যদি 9.11 লিখতে তাহলে 81.9 হতো, বুঝে গেল। নেক্সট দেখো, একটি কাজ মধ্যে এত সংখ্যক ইলেকট্রন সরানো হলো, ইলেকট্রন সরিয়ে দিয়েছে মানে ধনাত্মক আধান হবে। ওকে, তাহলে কিউ ইকুয়াল টু কত হবে, মড কিউ ইকুয়াল টু এন ইন্টু ই। কাজ মধ্যে ধনাত্মক আধানের পরিমাণে জিজ্ঞেস করছে ডাইরেক্ট, তাহলে এন এর মান হচ্ছে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 12, আর ই এর মান জানি আমরা 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। এটা ক্যালকুলেশন করলে তোমরা 1 মাইক্রোকুলম পেয়ে যাবে। নেক্সট দেখো, একটি পলিথিনের টুকরোকে পশম দিয়ে ঘষা হলো এবং দেখা গেল যে এত ঋণাত্মক আধান লাভ করেছে। পশম থেকে কত সংখ্যক ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে, সে কি, এন ইকুয়াল টু কত হবে, মড কিউ আপন ই। তাহলে মড কিউর ভ্যালু গিভেন আছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -7, ই এর ভ্যালু কত হবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম, তাহলে এটা পাবে। পশম থেকে পলিথিনে কি ভরের স্থানান্তর হবে, অবশ্যই হবে। যদি হয়ে থাকে তার পরিমাণ কত, তার পরিমাণ আমরা জানি ডেল্টা এম সমান এন ইন্টু এম ই। তাহলে এখান থেকে এন এর মানটা বসাবে, ইলেকট্রনের ভরটা বসালে পাওয়া যাবে, আগের কোশ্চেনে যেরকম করলে। নেক্সট দেখো, আধান বন্টনের কোশ্চেন আমি অলরেডি অনেকগুলো করে দিয়েছি এবং সেম টাইপের কোশ্চেন দেখো। এখানে কি তলমাত্রিক ঘনত্ব দেখো, সিগমা ইকুয়াল টু গিভেন আছে 2/π ইন্টু স্ট্যাট কুলম পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, ব্যাসার্ধ আর ইকুয়াল টু দেওয়া আছে দেখো 30 সেন্টিমিটার। তাহলে এটা তোমাদের এখানে কিউ নির্ণয় করতে বলছে, কত তড়িৎ আয়ত করলে এটা হবে। তাহলে কিউ সিগমা ইকুয়াল টু আমরা কি জানি, q/4π r স্কোয়ার। ওকে, তাহলে কিউ ইকুয়াল টু কত হবে, সিগমা ইন্টু হয়ে যাবে 4π r স্কোয়ার। তাহলে এখানে মানটা বসাবে 2/π ইন্টু 4π ইন্টু আর এর মান হচ্ছে 30, তার হোল স্কোয়ার। তো এটা ক্যালকুলেশনটা করলে তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, একটি বস্তুর তলের ক্ষেত্রে 25 সেন্টিমিটার স্কোয়ার, তলের ক্ষেত্রফল বলা আছে, মানে 4π r স্কোয়ারটি বলা আছে, বা বস্তু যেহেতু সেটা আমরা এরিয়া বলতে পারি, এস ডাইরেক্ট। ওকে, তাহলে 25 সেন্টিমিটার স্কোয়ার। তলমাত্রিক ঘনত্ব সিগমা দেওয়া আছে কত, 5 স্ট্যাট কুলম পার সেন্টিমিটার স্কোয়ার। জিজ্ঞেস করছে কত, আধান কত, তাহলে সিগমা ইকুয়াল টু আমরা কি জানি, কিউ বাই এস। তাহলে কিউ কত হবে বলো, সিগমা ইন্টু এস। তাহলে সিগমার ভ্যালু হচ্ছে কত, 25, সরি সিগমার ভ্যালু হচ্ছে 5, তাহলে 5 ইন্টু 25, 5 25 125 স্ট্যাট কুলম। ওকে, নেক্সট দেখো, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি গোলকে এত ইউএসএ উদাহরণ দিলে তলমাত্রিক ঘনত্ব। একই কোয়েশ্চেন বারবার দিচ্ছে দেখো। এর থেকে আমি থিওরি পড়ানোর সময় অনেক জটিল কোয়েশ্চেন তোমাদেরকে অলরেডি প্র্যাকটিস করিয়ে রেখেছি। ওকে, তা দেখো দিস ইজ কিউ, আর রেডিয়াস আর ইকুয়াল টু বলা আছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে সিগমা কত হবে বলো, q/4π r স্কোয়ার। ওকে, তার মানে 182 আপন 4π ইন্টু 4 স্কোয়ার মানে 16। এই ক্যালকুলেশনটা করবে, তাহলে তোমরা পেয়ে যাবে। নেক্সট কি বলছে, 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আধান সমান, এদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত। তাহলে দেখো সিগমা ইকুয়াল টু আমি কি লিখেছিলাম, q/4π r স্কোয়ার। তাহলে আধান যদি সমান হয় তাহলে সিগমা কি হবে, প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তাহলে সিগমা 1/σ2 কত হবে, r2/r1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে r2/r1 মানে কত হবে, 8/4। তাহলে 8/4 তার হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, মানে 4:1, একদম ইজি। নেক্সট দেখো কি বলছে, একটি গোলকের ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাস যদি 2r সমান লিখতে হবে আমাকে 2 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস আর হয়ে যাবে 1 সেন্টিমিটার, খুবই সিম্পল। গোলকটি ফাঁপা ও পরিবাহী, গোলকটিতে 6.16 স্ট্যাট কুলম, মানে কিউজ গুলো দেওয়া আছে 6.16 স্ট্যাট কুলম আধান দেওয়া হলো। ওকে, ওর বাইরের এবং ভিতরের পৃষ্ঠের আধানের তলমাত্রিক ঘনত্ব কত। তাহলে বলো, ভেতরের পৃষ্ঠে তো শূন্য হবে, ভেতরের পৃষ্ঠে শূন্য হবে কারণ পরিবাহী গোলক। তাহলে বাইরের পৃষ্ঠে সিগমা ইকুয়াল টু এই ফর্মুলা ইউজ করবে, q/4π r স্কোয়ার। তাহলে বেরিয়ে যাবে, কিউ দেওয়া আছে আরও দেওয়া আছে, সিজিএসি বের করবে। নেক্সট দেখো, এরকম কোয়েশ্চেন আমি একটু আগে 27টা জলবিন্দু ছিল, এখানে 64টা জলবিন্দু বলেছে। 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 64টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলে উভয় ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে। সেম কোয়েশ্চেন। তাহলে এখানে আমাকে রেডিয়াসের আর আধান, তাহলে আধান দেখো ক্যাপিটাল কিউ যেটা হবে কত হবে, 64 ইন্টু স্মল কিউ। তাহলে ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ হয়ে যাবে 64।
কারণ 64টা একত্রিত হয়েছে। নেক্সট দেখো আমরা যদি দেখি যে প্রতিটা বড় জলবিন্দুটির যে আয়তন 4/3 আর কিউব সমান কি হবে 64 ইন্টু প্রতিটি ছোটর আয়তন 4/3 ইন্টু স্মল আর কিউব। তাহলে 4/3 কেটে গেল, ক্যাপিটাল আর কিউ ইকুয়াল টু 64 ইন্টু স্মল আর কিউব, তার মানে ক্যাপিটাল আর ইকুয়াল হয়ে যাবে 4 ইন্টু স্মল আর। তাহলে এখানে ক্যাপিটাল আর বাই স্মল আর হয়ে যাবে 4। এবার আমাকে নির্ণয় করতে হবে 64টি জলবিন্দু সংযুক্ত বড়, তাহলে ছোট বাই বড় করি এখানে, সিগমা স্মল বাই সিগমা বিগ। কারণ প্রথমে কি বলা আছে 4 সেন্টিমিটার একই আধানে 64 জলবিন্দু সংযুক্ত বড় উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্ব অনুপাত, ছোট বাই বড়ই আমি করছি। তাহলে স্মল কিউ বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু কি হবে দেখো 4 পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার আপন ক্যাপিটাল কিউ। তাহলে কি হবে স্মল কিউ আপন ক্যাপিটাল কিউ ইন্টু হয়ে যাবে ক্যাপিটাল কিউ আর আপন স্মল আর তার হোল স্কোয়ার। তাহলে স্মল কিউ আপন ক্যাপিটাল কিউ করলে হবে 1/64, এখান থেকে দেখো ইন্টু ক্যাপিটাল আর বাই স্মল আর করলে 4 স্কোয়ার 16। তাহলে 4 16 64 1:4 1/4 মানে 1:4 হবে স্মল বাই বিগ করলে, আর বিগ বাই স্মল করলে 4:1 হবে। ওকে, বোঝা গেল। তাহলে দেখো সমস্ত কোয়েশ্চেন তোমাদের যা ছিল, তোমাদের ছায়ের এক্সারসাইজে যা ছিল সমস্ত কোয়েশ্চেন আমি আনসার করে দিলাম। ওকে, এবার কি করবে তোমরা নেক্সট চ্যাপ্টার যখন প্রথমে তোমরা এগুলো রিভিশন করবে সব। আচ্ছা 3টে ভিডিও দেখো আমি শেষ করেছি, যারা নতুন তাদের জন্য আমি বলে দিই 3টে ভিডিওতে শেষ করেছি। 2টো ভিডিও থিওরি পড়িয়েছি এবং থিওরির সঙ্গে সঙ্গে ওখানেও অনেক নিউমারিক্যালস করিয়েছি, ওখানেও অনেক প্রবলেম প্র্যাকটিস করেছি এবং সেই নিউমারিক্যালসগুলো এর থেকে কঠিন অনেক যদি তুমি দেখো কম্পেয়ার করলে। তো সেগুলো যেই মেন নিট লেভেলের কোয়েশ্চেন। সিমিলারলি দেখো যখন আমরা নেক্সট চ্যাপ্টার পড়বো সেখানে আমরা অমনি করবো। থিওরি পড়ানোর সময় আমি একটু ডিফিকাল্ট টাইপের কোয়েশ্চেনগুলোকে বিশেষ করে যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বইগুলোতে থাকে, ডেসি পান্ডে এসি ভার্মা, তো সেইখান থেকে কোয়েশ্চেনগুলো নিয়ে আমি এমনভাবে তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করি যে এই বইয়ের কোয়েশ্চেনগুলো তোমাদের একদম মনে হবে যে ইজি। বুঝা যাচ্ছে বিষয়টা? ঠিক আছে, তাহলে অবশ্যই চ্যানেল নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ভিডিও দিলে আমি লাইভ ক্লাস নিতে পারছি না, কিন্তু ভিডিও আমি দিয়ে যাবো যতটা সম্ভব আমি চেষ্টা করবো। ওকে, আজকে এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ।